অদ্ভুত দাবি যে সিফাত নাকি তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। তাদের দাবি অনুযায়ী তারা সিফাতকে খোঁজা শুরু করে, যা একদমই ঠিক নয়, কারণ গ্রামবাসীরা বলেছে তারা বিকাল 4টার মধ্যে যাতে হোটেলে ফিরে আসে এবং তড়িঘড়ি করে ঢাকা ব্যাক করার ট্রাই করে। গ্রামবাসীদের সন্দেহ হয়, সাথে সাথেই তারা সিফাতের কথা জিজ্ঞেস করে। আর মায়ের দোয়া হোটেলেও সকালের হিসাব অনুযায়ী দুপুরের খাবার রান্না করা হয়েছে। খাবার রান্না করা হয়েছিল সর্বমোট 13 জনের। জিজ্ঞেস করার এক পর্যায়ে গ্রুপের একজন মেয়ে বলে, মারা খাক সিফাত, জানি না ও কই। গ্রামের এক মহিলা এই কথার উইটনেস করে বলে আমার মাকে জানিয়েছে। বাকি কয়েকজন বন্ধুরা বলে সিফাত নাকি হুট করে অসুস্থ হয়ে যাওয়ায় হোটেলে ব্যাক করেছে, কিন্তু পাহাড়ের উপর থেকে হোটেলে ফিরে যাওয়ার পথ বিপজ্জনক এবং প্রাণঘাতী পথ ধরে একা একা ফিরে আসার সিদ্ধান্ত সিফাতের নেওয়ার কথা না। আর হোটেলে রওনা হলেও বন্ধুদের কাউকে না কাউকে তো জানিয়ে যাওয়ার কথা। আমার ভাই এমন ধরনের জায়গায় কখনো একা থাকতে পছন্দ করবে না, সে সহজেই ভয় পাবে, বিশেষ করে যেখানে অতীতে মানুষ মারা গেছে বলে শোনা গেছে। এমন জায়গায় সিফাত অবশ্যই এবং অবশ্যই সতর্ক থাকবে। গ্রামবাসীদের সন্দেহ হয় তারা সিফাতের বন্ধুদের ঢাকা যেতে নিষেধ করে, কিন্তু তবুও 12 জনের মধ্যে 5 জন ঢাকা চলে আসে। পরে পরিস্থিতি একেবারে অস্বাভাবিক মনে হলে বাকি 7 জনকে গ্রামবাসীরা হোটেলে আটকে দেয়। গ্রুপের আসিফ নামের একজন ছেলে বলে সে নাকি রাত 9টা বাজে 999-এ কল করে পুলিশকে জানিয়েছে ঘটনা, এবং পুলিশ তাদেরকে থানায় যেতে বলে, যা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। বীরেশ্বরাই থানা পুলিশ আমাদের জানায় তাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। সেই দিন রাত 9টার দিকে আমরা পরিবারের সবাই বুঝতে পারি যে সিফাতের 6 ঘন্টা ধরে কোনো যোগাযোগ নেই এবং তার বন্ধুদের সাথেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না। আমি তার বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের মাধ্যমে কোনোভাবে সিফাতের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতে সক্ষম হই এবং তখন জানতে পারি আমার ভাই দুপুর থেকে নিখোঁজ। আমরা এক মুহূর্ত দেরি করিনি, আমরা রাতেই বীরেশ্বরাইয়ের উদ্দেশ্যে রওনা দেই। ভোর 4টা বাজে আমরা পৌঁছে দেখি তার বন্ধুরা নির্বিকার ভাবে ঘুমাচ্ছে। আমি 2 ঘন্টা অপেক্ষা করি, তারপর তাদের মধ্যে তন্ময় নামের একজন জেগে উঠে বাকি সবাইকে জাগিয়ে তোলে। আমি তাদের কাছে সিফাতের সম্পর্কে জিজ্ঞেস করি, সিফাত কোথায়, কি অবস্থা ছিল তার, কি ঘটেছিল সেখানে। তাদের পক্ষ থেকে শুধু একটি সাধারণ বিবৃতি, সিফাত হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে এবং সিফাত কোনো পানিতে নামেনি। এছাড়া আর কোনো নির্দিষ্ট বা স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তাদের থেকে, এবং প্রতিবারই সিফাতের বন্ধুরা আমাদের একবারও নির্দিষ্ট করে বলেনি ওরা কোন জায়গায় অবস্থান করেছিল। শেষে এক পর্যায়ে আমরা আর সহ্য করতে না পেরে আমি এবং আমার মা তাদের পা ধরে বসি। এরপরেও তারা তাদের কথায় অনড় ছিল। এতে হতাশ হয়ে আমি আমার বড় বোন সহ আমার পরিবার, সিফাতের ঢাকা থেকে আসা ছোটবেলার বন্ধুরা, সিফাতের ইউনিভার্সিটির বড় ভাই ও স্থানীয়রা একসাথে মিলে 6টার দিকে পাহাড়ে রওনা হয় সিফাতকে খুঁজতে। আমাদের সাথে ফায়ার সার্ভিসের লোকজনও ছিল, কিন্তু তাদের ডুবুরি টিম ছিল না আমাদের সাথে। ফায়ার সার্ভিসের কাছে যখন জানতে চাওয়া হয় আপনাদের ডুবুরি টিম কোথায়, তখন তারা জানায় এটা খুবই লম্বা প্রসেস, এই মুহূর্তে ওনাদের কাছে টিম নেই। প্রায় 4 ঘন্টা খোঁজার পর আমরা যখন ব্যাক করি তখন দেখি সেনাবাহিনী এসেছে। পরে সেনাবাহিনীর সাথে নিয়ে আমরা আবার খুঁজতে শুরু করি। খোঁজার পর সেনাবাহিনী সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং ক্যাপ্টেন ইশতিয়াক আমাদের বলে সবার উত্তর সন্দেহজনক এবং আমাদের থানায় যোগাযোগ করতে বলেন। এরপর পথিমধ্যে জানতে পারি সিক্তর আদেশে গ্রুপের 5 জন ঢাকা ফিরেছে, তাদের মধ্যে 3 জন মেয়ে এবং 2 জন ছেলে। পাশাপাশি সিক্ত গ্রুপের সবাইকে বলে দেয় আমাদের ফোন আসলে যেন ওরা না ধরে। আমরা 12তম ঝর্ণা পর্যন্ত উঠে আবার খোঁজ চালাই, কিন্তু কোনো খোঁজ মিলল না। এখানে উল্লেখ্য যে সিফাতের বন্ধুরা প্রথম থেকে আমাদের মিসগাইড করছিল, ঝর্ণার বদলে এদিক সেদিক পাহাড়ে খোঁজাখুঁজি করাচ্ছিল আমাদের ধারা। এরপর দুপুরে আমরা নিচে ফিরে আসি। শুরুর দিকে আমরা কিছুটা সাহস পেলেও এরপরে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনীহা এবং খামখেয়ালি আছে। তবুও সিফাতকে অক্ষত অবস্থায় ফিরে পাবো এই বিশ্বাস রেখে আমরা আবার সিফাতকে খুঁজতে যাই পাহাড়ে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি সিফাতের। সন্ধ্যা নাগাদ আমরা আবার ফিরে আসি। তখন আমরা সিদ্ধান্ত নিই যে ঢাকা ফিরে যাওয়া মেয়েদের আবার ডেকে আনা হোক। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ার পর আমরা ঢাকা ফিরে যাওয়া সিফাতের সেই 5 বন্ধুর 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে তুলে দেই। ঢাকায় ফিরে যাওয়া বাকি 2 মেয়ে থানায় আসে, কিন্তু শ্রাবন্তী নামের মেয়েটা তার মোবাইল বন্ধ করে দেয়। আমাদের সাথে যোগাযোগও করেনি সে। পরবর্তীতে পুলিশ যোগাযোগ করে আসতে বলার পরেও নির্ধারিত সময়ের অনেক পরে থানায় আসে এই মেয়ে। তাদের সবার আচরণ ছিল চরম উদাসীন এবং সন্দেহজনক। একজন মেয়েকে তো দেখা গেল সুন্দর পোশাক, গয়না, টিপ পরে খুব পরিপাটি হয়ে থানায় এসেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তাদের ফোন এবং ডিভাইস জব্দ না করে তাদের কাছেই দিয়ে দেয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় যে তাদের বক্তব্য অবিশ্বাস্য এবং অস্বাভাবিক। এখানে উল্লেখযোগ্য যে পুলিশ যখন একজন একজন করে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এক একজনের বক্তব্য এক এক রকম পাওয়ার সাথে কারো বক্তব্যের পুরোপুরি মিল পাওয়া যায়নি।